হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ডে 5 সিকিম এবং দার্জিলিং ভ্রমণের 6 মার্চ 2024। সিকিম এবং দার্জিলিং ভ্রমণের ৪র্থ নম্বর পর্ব প্রায় 2 মাস আগে আমি দিয়েছিলাম। আজ ৫ম পর্ব আসতে চলতেছে আমাদের সিকিম এবং দার্জিলিং ভ্রমণের। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা সকালে ঘুম থেকে উঠে কি সুন্দর একটা মনোরম একটা পরিবেশ পাইছিলাম। তো আমাদের হোটেলের পাশেই ছিল আর্মি ক্যাম্প এবং আমরা হোটেলের জানালা খোলার পরে সূর্য, পাহাড় এবং চারপাশে পানির যে একটা স্রোত ছিল, যেটা আমাদের আসলে সারা রাত আমাদের কানে বাজতে থাকে এবং খুবই সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছিলাম। গতকাল আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করি আমাদের নর্থ সিকিমের উদ্দেশ্যে, মানে লাচুংয়ের উদ্দেশ্যে। তো লাচুং থেকে আমরা লাচুং এসে পৌঁছাই আমরা রাত 8টার দিকে এবং আমরা জার্নি শুরু করছিলাম সকাল 10টার দিকে। তো যেহেতু লাচুং আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, এরপরে আর ভিডিও করা হয় নাই। আমরা এসে খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, তারপরে আমরা ঘুমাই যাই। কারণ আজকে আমাদের যাব হচ্ছে মানে নর্থ সিকিমের সব থেকে যেটা অ্যামেজিং প্লেস এবং যেটা দেখার জন্য মানুষ আসলে নর্থ সিকিম আসে, সেটা হচ্ছে ইয়াংতাম ভ্যালি। তো আমাদের 0 পয়েন্ট যাওয়ার পারমিশন ছিল না বলতে 0 পয়েন্টে তখন বরফ ছিল, আর বরফ ছিল বলতে পুরো রাস্তায় বরফে ঢাকা ছিল, যার কারণে ওখানে কেউই যেতে পারতেছিল না। তো আমাদের কাটাও যাওয়ার পারমিশন ছিল। তো কাটাও যেতে গেলে আমাদেরকে আবার ড্রাইভারকে 3000 টাকা এক্সট্রা দেওয়া লাগতো। তো আমরা আর কাটাও যাই নাই, কারণ কাটাও যেতে গেলে আমাদের আরও অনেক ভোরে যাওয়া লাগতো। ইয়াংথাম ভ্যালিতে আমরা সময় দিতে পারতাম না। এবং আগে যারা কাটাও ঘুরে আসছে আমাদের হোটেলে, তাদের থেকে আমরা জিজ্ঞাসা করলাম যে কাটাও কেমন ছিল। তো তাদের কাছ থেকে আমরা তেমন একটা ফিডব্যাক পাইনি, যার কারণে আর আমরা আমাদের আর কাটাও যাওয়া হয় নাই। তো এই জন্য আমরা একবারে ডিসাইড করি যে আমরা ইয়াংথাম ভ্যালি যাব। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল 9টার দিকে প্রায় যাত্রা শুরু করি। তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার রাস্তা, খুবই সুন্দর রাস্তা, চারপাশে পাহাড়। তো এতদিন আমরা যে পাহাড়গুলো দেখে আসছিলাম সবুজ পাহাড়, এখন আমাদের সেই সবুজ পাহাড়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পরিবেশটা রুক্ষ, চারপাশে কিন্তু সবুজ এতটা নাই, বরফের পাহাড় শুরু করছে। তো আমরা যেই টাইমে গিয়েছিলাম মার্চ মাসে, এই টাইমে আসলে প্রচুর পরিমাণে বরফ পড়ে। আর আপনারা যদি এপ্রিল বা মে জুন এরকম টাইমের দিকে আসেন, দার্জিলিং এবং সিকিম ঘুরতে আসেন, তাহলে এই টাইমটা হচ্ছে সিজন সিকিম ভ্রমণের জন্য। তো এই টাইমে যারা সিকিম ভ্রমণ করতে আসবেন তাদের জন্য সব থেকে বেস্ট হবে, তখন আপনারা আরও বেশি সবুজ দেখতে পারবেন। তবে আমরা যে টাইমে গিয়েছিলাম আমাদের আসলে উদ্দেশ্য ছিল বরফ দেখার। তো আমরা ইয়াংথাম ভ্যালিতে যেই সম্পূর্ণ বরফটা দেখতে পারি। অনেকের এই বরফ দেখার জন্য আবার 0 পয়েন্টে যাওয়া লাগে, আবার অনেক সময় 0 পয়েন্টের পারমিশনও পাওয়া যায় না। তো আমাদের লাক অনেক ভালো ছিল, যার কারণে আমরা ইয়াংথাম ভ্যালিতেই অনেক বেশি বরফ পেয়েছিলাম। গতকাল রাতে আমরা যখন পৌঁছাই, আমাদের তো প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। তো গতকাল রাত্রে আমরা খেয়েছিলাম হচ্ছে ডিম, আর হচ্ছে ভাত, আর হচ্ছে সয়াবিনের তরকারি ছিল। তো খাবারটা অসাধারণ ছিল, যেহেতু আমাদের পেটে ক্ষুধা ছিল তারপরেও। আর ওখানে যে আমাদের যে দাদা ছিল, দাদার রান্নাটা খুবই ভালো ছিল। আর দাদার সাথে আমরা বেশ অনেকক্ষণ ধরে গল্প গুজব করি। দাদার ব্যবহার আচার খুবই ভালো ছিল। এবং আশা করি সানফ্লাওয়ার আমাদের যেই প্যাকেজটা দিছে, আমরা যার কারণে আমরা দাদার সাথে পরিচয় হতে পারছি, দাদার ওখানে ছিলাম। দাদা আমাদের বেশ অনেক ভালো আতিথেয়তা করছে আর কি। দাদাকে ধন্যবাদের জন্য। চারপাশের এই মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা পাইতে আমরা এখন যাচ্ছি ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে। তো জার্নিটা বেশ লম্বা হবে এবং প্রথমবার এই বরফ দেখা, তো যার কারণে আসলে কোনো অংশই এইভাবে বাদ দিতে পারি নাই ভিডিও করা থেকে। এই জন্য ভিডিওটা একটু বেশ বড় হবে, অনেকগুলা ক্লিপ একসাথে জোড়া লেগে বেশ প্রায় 36 মিনিটের মতো একটা ক্লিপ তৈরি হওয়ার কথা আর কি। তো যতটা আমরা ঘুরছি তার পুরোটাই আমরা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব।
প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে জার্নি করার পর আমরা এসে পৌঁছাইছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা ইয়াংথাম ভ্যালিতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে সুউচ্চ পাহাড়, বরফের পাহাড়, আর মাঝখানে সুন্দর একটা ভ্যালি। তো আমরা যে টাইমে এসে পৌঁছাইছি আমরা খুবই লাকি যে আমরা ইয়াংথাম ভ্যালিতে আসতে পারছি, কারণ আমরা আসার কয়েকদিন আগেও যারা আসছিল তারা ইয়াংথাম ভ্যালি পর্যন্ত আসতে পারে নাই, কারণ এত বেশি পরিমাণে তুষারপাত হয়েছিল যার কারণে তারা ইয়াংথাম ভ্যালির আগ পর্যন্ত আসতে পারছে। তো আমরা অনেক লাকি যে আমরা ইয়াংথাম ভ্যালি আসতে পারছি, কারণ আমরা যেদিন আসতেছি তার আগের দিন ইয়াংথাম ভ্যালি খুলছে। তো আমাদের আর 0 পয়েন্ট যাওয়া লাগে নাই বরফ দেখার জন্য। আমরা ইয়াংথাম ভ্যালিতে আমাদের যে কাঙ্ক্ষিত বরফ দেখার ইচ্ছা ছিল আমাদের, যে এত কষ্ট করে বাংলাদেশ থেকে আমরা আসছি ইন্ডিয়াতে বরফ দেখার জন্য, সেটা আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে। আর মাশাআল্লাহ জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। ছোটোবেলায় তো আমরা বইয়ে পড়ছিলাম যে তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিম রাজ্য থেকে। তো আমার মনে হয় আমাদের পাশ থেকে যেই নদীটা গেছে বা একটা ঝিরি গেছে, এটাই সিকিমের যেই তিস্তা নদীর যে উৎপত্তি সেটা এখান থেকে শুরু হয়েছে। এরপরে বিভিন্ন জায়গা থেকে আরও কিছু নদী এসে যখন যুক্ত হয়েছে তখন তিস্তা আরও বেশি পরিমাণে গেছে। তো এখন যেহেতু খুবই ঠান্ডার টাইম, মানে বরফের টাইম, তো যার কারণে এই নদীতে বেশি পানিও ছিল না। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটাই। আমরা এখানে ছবি টবি তুলি অনেকক্ষণ ধরে। তো মাঝখানে একটা কাহিনী হয়ে যায় যে আমি আমার ব্যাগটা ফেলে আসি, ছবি তুলতে তুলতে উপরে নিচে চলে আসি। তো এরপরে এসে আমার মনে হয় যে আমি তো ব্যাগ রেখে আসছি উপরে। তো আমি উপরে যখন যাই যে দেখি আমার ব্যাগটা ওখানে নাই। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি হয়েছে, কারণ ওখানে আমার পাসপোর্ট সব কিছু ছিল। এটা না হলে তো আমি আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেতে পারতাম না। পরে দেখি আমাদের যেই গাইড দাদা ছিল সে আমার ব্যাগটা নিয়ে যে উপরে রাখছে। তো যেহেতু আমরা অনেক উঁচুতে ছিলাম যার কারণে আমি এখানে বেশ সাফোকেশন পড়ছিলাম, আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। ভাগ্যিস আমি সিলিন্ডারটা আমরা সাথে করে ক্যারি করছিলাম, জাস্ট সিলিন্ডারটার জন্য বেশ ওই টাইমটা আমি ওই শ্বাসকষ্ট থেকে একটু কোনো রকম করে বাঁচতে পারছি আর কি, নাহলে হয়তো আমি যাইতাম ওইখানে। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দর ছিল। আমাদের এতদিনের যে স্বপ্ন যে আমরা যে বরফ দেখার জন্য আসছিলাম এখানে, সে বরফ দেখাটা আমাদের সার্থক হয়েছে। আর চারপাশে পুরোটাই বরফ, আমার হাঁটুর প্রায় মানে আমাদের পায়ের অর্ধেক বরফ জমা ছিল এখানে। আর বরফটা অনেকক্ষণ ধরে খেলা করলাম, আমরা বরফের ভিতরে শুয়ে থাকলাম। জায়গাটা আসলে খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। যাদের ঘোরাঘুরির ইচ্ছা আছে তারা চাইলে একবার নর্থ সিকিমের ইয়াংথাম ভ্যালি, 0 পয়েন্ট, এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন। আই থিঙ্ক এখানে আপনারা কখনো লস প্রজেক্ট হবে না। আমরা যে টাকাগুলো খরচ করছি, তো আমাদের কাছে কখনো মনে হয়নি যে আমরা আসলে টাকাগুলো নষ্ট করতেছি, মানে একেবারে পয়সা উসুল। চারপাশের যে ভিউ, যে সৌন্দর্য, এটা দেখার পরে আসলে আর কোনো কিছু ভালো লাগবে না। বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি, তবে এটা খুবই সুন্দর। এটার সাথে অন্য কোনো কিছু তুলনা করা যায় না। হয়তো ভবিষ্যতে আরও অনেক সুন্দর জায়গায় যাব, কিন্তু আপাতত আমাদের যতগুলো ট্যুর দিয়েছি তার মধ্যে বেস্ট ছিল আসলে এই ট্যুরটা। আর চোখের সামনে যে বরফ দেখতে পারবো, এটা আমাদের আসলে অনেক দিনের স্বপ্ন ছিল। যাক, সেটা আমাদের পূর্ণ হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সে আমাদের এই স্বপ্নটা পূরণ করছেন। বেশ অনেকক্ষণ আমরা ইয়াংথাম ভ্যালিতে সময় কাটালাম, বরফ নিয়ে খেলা করলাম। তো লাইফের বেস্ট একটা মুহূর্ত ছিল আমাদের জন্য। তো এরপরে আমরা এখানে বেশিক্ষণ টাইম দিচ্ছিল না আমাদের, তারপরে আমরা জোর করে প্রায় অনেকক্ষণ ছিলাম, কারণ এরপরে আমরা যে পথ দিয়ে আসছিলাম আমাদের আবার যেতে হবে ভিন্ন আরেকটা পথ দিয়ে, ইয়াংথাম ভ্যালি থেকে বের হইতে হবে। আর আমরা যেহেতু আজকেই এখান থেকে আবার খাবার দাবার খেয়ে দুপুরে লাঞ্চটা করে আর কি আমরা আবার রওনা দিব আমাদের আবার নেক্সট ডেস্টিনেশন হবে গ্যাংটকের উদ্দেশ্যে, এবং যেতেও বেশ সময় লাগবে।
রাস্তার অবস্থাও বেশ ভালো না, যার কারণে আমাদের বেরিয়ে পড়তে হয় খুব দ্রুতই। তো মোটামুটি আমরা প্রায় 2 ঘন্টা মতো ছিলাম ওখানে, এবং 2 ঘন্টা এনাফ। আমার মনে হয় যে কাটাও না যেয়ে হয়তো আমরা এখানে এসে খারাপ কিছু করি নাই। কাটাও হয়তো আসলে একটা জিনিসটা বাঙালিদের জন্য বা বাংলাদেশিদের জন্য কাটাও সবসময় ওপেন থাকে না। এবারই হয়তো কাটাওটা ওপেন করেছিল বাংলাদেশিদের জন্য। তো আমার মনে হয় আপনারা যারা হয়তো সময় করতে পারবেন তারা কাটাওটা দেখে আসতে পারেন। আর এই আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের কাছে আর মনে হয় না যে কাটাওটা আমরা যাই। তো আমরা ইয়াংথাং ভ্যালিতে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা আসছিলাম একটা পথ দিয়ে, আবার ফেরত যাচ্ছি হচ্ছে আরও অন্য একটা পথ দিয়ে। তো পুরো রাস্তাটাই উপভোগ্য ছিল আমাদের জন্য। আমরা আসার সময় যেমন ভিউ পেয়েছিলাম, আমাদের কাছে অসাধারণ একটা ভিউ ছিল। আর মানে কোনো ক্লিপটা আমি বাদ দিতে পারছি না আসলে আমার ফোন থেকে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ যে আসলে আমি চাচ্ছি না এই জিনিসগুলো হাতছাড়া করে রাখতে আর কি। যেহেতু ফোনে স্পেস থাকবে না, তো আমাকে ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হবে, যার কারণে এই ছবিগুলো বা ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড দিয়ে রাখা, হয়তো নিজের জন্যই রাখা, আর হয়তো আপনাদের যদি কোনো উপকারে লাগে বা আপনারা যারা ভিউয়ার্স আছেন যদি আপনাদের উপকারে লাগে সেটা তার জন্য আমি খুবই খুশি হব আর কি। আর অ্যাকচুয়ালি পুরো ভিডিওটাই করা হচ্ছে আমাদের নিজেদের জন্য, একটা স্মৃতি। হয়তো দেশের বাইরে বা এরকম ইন্ডিয়াতে সবসময় আমরা ঘোরাঘুরি করতে যেতে পারবো না, তো গেছি সব বন্ধু বান্ধবীরা মিলে একসাথে। তো সেক্ষেত্রে আমি চাইছিলাম একটা স্মৃতি তৈরি করে রাখতে আমাদের জন্য, তো যার কারণে এই ভিডিওগুলো করা। আর ভিডিও থেকে যে কোনো ফুটেজ আমি বাদ দিব, মানে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি কোনটা ভিডিও ধারণ করব আর কোনটা ডিলিট করব, কোনটা আমি ভিডিও করব না। মানে পুরোটা রাস্তায় এত সুন্দর ছিল। আমি প্রায় 150 থেকে 160টা ভিডিও মনে হয় আমার এই পর্বেই আমি ক্লিপে অ্যাড করলাম। তো কোনোটা বাদ দিতে আমার ইচ্ছা করতেছে না, যার কারণে ভিডিওটা হয়তো খুব বেশি লেন্দি হয়ে যাবে। ভবিষ্যতে হয়তো যখন বৃদ্ধ হয়ে যাব তখন হয়তো আমি ভিডিওগুলো দেখে ভাববো যে আসলে এখানে ঘুরতে গেছিলাম যখন আমার বয়স অল্প ছিল, আর হয়তো দেখাবো অন্যদের, এই আর কি।
তারপরে আমরা হোটেল থেকে খাবার দাবার খেলাম আমাদের দুপুরের। এরপরে আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো খুবই উপভোগ্য একটা সময় ছিল আমাদের ইয়াংথাং ভ্যালিতে এবং লাচুংয়ে। তো আমরা বর্তমানে যাচ্ছি লাচুং থেকে গ্যাংটকের দিকে, এবং আমাদের যাইতেও বেশ অনেক সময় লাগবে লাচুং থেকে গ্যাংটকের দিকে। তো এখানে সব গাড়িগুলো একসাথে পাস করানো হয় আর কি, যে গ্যাংটকের নর্থ সিকিমের যে চেক পয়েন্ট, ওই চেক পয়েন্ট থেকে একসাথে সব গাড়িগুলো পাস করানো হয়। প্রথমে সবগুলো গাড়ি একসাথে যে ওখানে লাইন দিবে, এরপর একটা নির্দিষ্ট টাইম থাকে যে ওরা বেলা 4টার ভিতরে এখানে মানে নর্থ সিকিম থেকে বের হয়ে যেতে হবে। তো আমরা যখন নর্থ সিকিম থেকে বের হচ্ছিলাম, লাচুংয়ের থেকে বের হচ্ছিলাম, রাস্তাটা এত সুন্দর ছিল বলার মতো না। চারপাশে মেঘ আর মেঘ দেখা যাচ্ছিল। আর এতক্ষণ ছিলাম হচ্ছে বরফের পাহাড়ের দিকে, আর এখন আবার সেই সবুজের পাহাড়ের দিকে আমরা ফেরত যাচ্ছি। আর সবাই জানেন যে সিকিমে 2023 সালে খুব ভয়াবহ একটা বন্যা হয়েছিল, যার কারণে নর্থ সিকিমের বেশ অনেক এলাকা হচ্ছে পানিতে ডুবে যায় এবং এদের অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেক কিছু বাড়িঘর ডুবে যায়, রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। যার কারণে এখানকার রাস্তাঘাট বর্তমানে নর্থ সিকিমে ঢোকার ওখানে বেশ খারাপ অবস্থায় আছে আর কি। আগে কিছু দুইটা বাঁধ ছিল এখানে, ওখানে তিস্তা ব্যারেজ ছিল আর কি। তিস্তা ব্যারেজ দুইটাই ভেঙে গেছে নর্থ সিকিমে এই বন্যার জন্য, যার কারণে ওইখানে আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট ছিল যেটা আমরা এখন আর দেখতে পারি না। তারপরেও আর কি যতটুকু দেখা যায় আর কি, প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর নর্থ সিকিমের। তবে আমরা দার্জিলিংও ঘুরছি, তবে দার্জিলিং থেকে মনে হয় সিকিম ভ্রমণটা আমাদের কাছে সব থেকে বেশি সুন্দর ছিল, এত বেশি প্রাকৃতিক আর বলার মতো না। তো এখানে আমরা চলে আসছি একটা ওয়াটারফলসের কাছে। এই ওয়াটারফলসটা আমরা আসার দিন বাদ দিয়েছিলাম, আমরা এখন এই ওয়াটারফলসটা দেখলাম। এখন এই ওয়াটারফলস থেকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের নর্থ সিকিম গ্যাংটকের দিকে। এই ওয়াটারফলসটার নাম ছিল অমিতাভ বচ্চন ওয়াটারফলস। অনেকে এটাকে অমিতাভ বচ্চন বলার কারণ হচ্ছে এটা বেশ লম্বা থেকে আসে, তো যার কারণে এটাকে বলা হয়। অমিতাভ বচ্চন অনেক লম্বা এবং এটা বেশ উঁচু থেকে পড়ে ওয়াটারফলসটা, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। তো যখন মৌসুম আর কি, যখন সিজন থাকবে সিকিমের, সে সময় যদি আসা হয় তাহলে এই ওয়াটারফলসগুলোতে অনেক বেশি পানি পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু সিজনে আসি নাই পুরোপুরি, তার কারণে হচ্ছে যে এখানে পানি একটু কম। আর এই বৃষ্টি পেয়ে গেলাম আমরা নর্থ সিকিমে আসার পরে। এর আগে আমরা এরকম আর কি বৃষ্টি পাই নাই। তো আমাদের একটা জিনিসের আক্ষেপ থেকে যাবে যে আমরা যদি আর 2 ঘন্টা ইয়াংথাং ভ্যালির ওদিকে থাকতে পারতাম তাহলে তো আমরা তুষারপাত দেখতে পারতাম, যেটা আমরা দেখতে পাই নাই। বর্তমানে আমরা আছি চুংথাংয়ের এখানে। আর চুংথাংটাই হচ্ছে সিকিমে যে বন্যা হয়েছিল সেখান থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল চুংথাং এরিয়াটা। তো দেখতে পাচ্ছেন এখানে যে একটা ব্যারেজ ছিল কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে এখানে সব ভেঙে পাথর চলে আসছে পুরোপুরি। ব্রিজ টিজ যা ছিল চারপাশে পুরো ভেঙে গেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। আর আমাদের এই এরিয়াটা পার হওয়ার জন্য প্রায় ঘন্টা 2 উপরে আমাদের দাঁড়ায় থাকতে হয়, কিন্তু অনেক লেট হয়েছিল আর কি নর্থ সিকিম পার হওয়ার জন্য। চারপাশে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, যে বন্যায় কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলের দাদার কাছে গল্প শুনলাম যে ওনাদের যখন এই বন্যা পরিস্থিতি হয়, ওনাদের গ্যাংটক যেতে মোট সময় লেগেছিল 3 দিন। ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না, ওনারা হেঁটে হেঁটে আপনার নর্থ সিকিম থেকে মানে লাচুং থেকে গ্যাংটকে গিয়েছিল। তো বেশ ভয়াবহ একটা খারাপ অবস্থা ছিল, অনেক লোক মারাও গিয়েছিল। প্রকৃতির অবস্থা খুবই খারাপ আর কি এখানে। তো যাই হোক, বর্তমানে আবার রাস্তাগুলো সুন্দর করার ট্রাই করতেছে, কিন্তু এখানে রাস্তাগুলো কোনো সময়ই এরকম ভালো থাকে না। আজ ঠিক আছে, তো আবার যখন সময় আসবে তখন আবার এরকম বন্যার কারণে সব কিছু ভেঙে যাবে। তো বর্তমানে আমরা একটা টানেল পার করতেছি, এই টানেলটা দিয়ে আমরা একেবারে গ্যাংটকের রাস্তার দিকে চলে যাব। এবং আজকে আমরা গ্যাংটক যে থাকবো, গতদিন আর কি যে হোটেলে ছিলাম আমরা গ্যাংটকে এমজি মার্গের ঠিক উপরের দিকে, আমরা আজকেও ঠিক ওই একই হোটেলে থাকবো। এবং ওইখান থেকে আমরা আমাদের নেক্সট যে যাত্রা, পরের দিন সাঙ্গুলেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এবং ওইখান থেকে সাঙ্গুলেক ঘোরাঘুরির পরে আমরা একেবারে আমাদের যে প্যাকেজ ছিল সেই প্যাকেজে করে আমরা শিলিগুড়ি চলে যাবো আর কি। আর বর্তমানে যে জায়গাটা আছি এখানে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়াইছিলাম,
কারণ এর একটু পরেই হচ্ছে আপনার যে নর্থ সিকিম তার চেকপোস্ট। এরপর আমরা নর্থ সিকিম পার করব এবং এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম, কারণ যেহেতু রাস্তা ভেঙে গিয়েছিল, এখানে রাস্তা ভেঙে যাওয়ার কারণে এখানে যেহেতু ওয়ান ওয়ে রোড হয়ে গেছে, তো একদিক থেকে গাড়ি আসছে আর একদিক থেকে গাড়ি ছাড়ার জন্য এখানে বেশ অনেক সময় লেট হয়েছিল আমাদের, যার কারণে আমাদের পৌঁছাতে বেশ অনেক রাত হয়ে যায়। আর এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, যে একটা ভ্রাম্যমাণ একটা ব্রিজের সাহায্যে আমরা মাঝখানে যে তিস্তা নদীটা আছে সেটা পার করতেছি। আর বর্তমানে কি স্রোত, আর যখন বন্যা হয়েছিল তখন ভাবেন এই পানিটা এখান থেকে কত উপরে উঠেছিল, যার কারণে এই অবস্থা, পুরা রাস্তা ভেঙে ফেলছে। তারপরেও ইন্ডিয়ান সেনাবাহিনী তারা খুব সুন্দরভাবে এই রাস্তাগুলো তৈরি করছে, এবং যেহেতু এটা তাদের বর্ডার এরিয়া, চায়নার সাথে বর্ডার, যার কারণে তারা এই রাস্তাগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা করে রাখে, কারণ তাদের সবসময় এখানে যাওয়া আসা করতে হয়, এবং যেহেতু ট্যুরিস্ট স্পট। বেশ বিশাল একটা জার্নি ছিল আমাদের, যার কারণে আমরা পুরোটা ফুটেজ নিতে পারি নাই, এবং যেহেতু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর বেশি ফুটেজ নেওয়া হয় নাই। আমরা গ্যাংটকে যে পৌঁছাই আনুমানিক রাত 8টার দিকে, এরপরে ওইখানে হোটেলের পরে আমরা যাই খাওয়া দাওয়া করতে সেই মুসলিম হোটেলে, এমজি মার্গের নিচেই। ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রে আমরা হোটেলে ফেরত আসি, এসে আমরা একটু গল্প গুজব করে আমরা ঘুমাই পড়ি, কারণ পরের দিন আমরা যাব আবার সাঙ্গু লেকের উদ্দেশ্যে, এবং নেক্সট দিন দেখা হবে আমরা সাঙ্গু লেক কীভাবে ঘুরলাম, সাঙ্গু লেকে কী কী আছে, এবং আমরা পরের দিন সাঙ্গু লেক থেকে আবার শিলিগুড়ি চলে গিয়েছিলাম, তার উপরে আমরা কথা বলবো। আল্লাহ হাফেজ। যেহেতু নর্থ সিকিম ট্যুরের পুরাই খাবার দাবার সব কিছু আমাদের প্যাকেজের ভিতরে ছিল, তো এটা নিয়ে আমি আর বিস্তারিত কোনো টাকা পয়সার ব্যাপারে যা খরচার ব্যাপার ছিল এগুলো না আলোচনা করলাম না, ওগুলা গত দিনেরটা হিসাব করলে বোঝা যাবে কত খরচ হচ্ছে। সবাই ভালো থাকবেন, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।